রুদ্র প্লেটে মাছ ভাজা দিয়ে বলল, নে, আর চাইবি না, বিড়াল কোথাকার। তটিনী মাছের প্লেট নিয়ে চলে গেল। রোবা নাহার ছেলের দিকে তাকিয়ে বললেন, শুধু শুধু ওর সাথে লাগিস। রুদ্র কিছু না বলে হাসল। মাছ ভাজা শেষ করে মাছের তরকারি বসিয়ে দিল। ভাত আগেই রান্না করা হয়ে গেছে। রোবা নাহার সবজি কাটার পর রুদ্র সেগুলো টেবিলে নিয়ে রাখতে লাগলো এক এক করে। বলা বাহুল্য, রুদ্র প্রায়ই তার মা চাচিকে রান্নায় সাহায্য করে। ঈশানী থালা বাসন পরিষ্কার করে টেবিলে এনে রেখেছেন। আজ রুদ্রদের বাড়িতে এক টেবিলে জায়গা হবে না, এক একজন এক এক জায়গায় বসে পড়েছে খেতে। কেউ সোফায়, কেউ টেবিলে, কেউ বা মেঝেতে। রুদ্র মেঝেতে বসে খাচ্ছে। তার একপাশে বসেছে আশফি ও আশার। সামনাসামনি বসেছে তটিনী, আলপনা ও শশী। শিশির টেবিলে বসে চশমা ঠেলতে ঠেলতে খাচ্ছে। তটিনীর খালাতো কাজিন দুটো নিজের মায়ের হাতে খাচ্ছে। মুরব্বীরা সব টেবিলে। খাওয়া দাওয়ার পাক চুকিয়ে সবাই এসির পাওয়ার বাড়িয়ে বসে আছেন। আশারিয়া আহমেদ হেসে বললেন, অনেকদিন পর তোমাদের হাতের রান্না খেলাম, মন্দ লাগলো না ভাবি। ঈশানী কোকা কোলা গ্লাসে ঢেলে এগিয়ে দিয়ে বললেন, আপনাদের পেয়ে আমাদের অনেক ভালো লাগছে, কতদিন পর সবাই একসাথে। আশফাক আহমেদ দিলখোলা মানুষ, তিনি চট করে বললেন, এই ফাঁকে সবাই মিলে একসাথে একটু ট্যুর দিলে কেমন হয়। লাফিয়ে উঠল তটিনী, চাচার সাথে তাল মিলে বলল, অবশ্যই অবশ্যই, আমি যাব। ঈশানী মেয়ের দিকে চোখ রাঙিয়ে তাকালেন। তাহসিন ইরফান আধা পাকা দাড়িতে হাত বুলিয়ে বললেন, যেহেতু অনেকদিন পর একসাথে, সেহেতু একটু ঘোরাঘুরি করাই যায়, কি বলো রোবা? রোবা নাহা রুদ্রের দিকে তাকালেন। রুদ্রের সহজ উত্তর, সবাই গেলে যাব, সমস্যা কি? অবশেষে সবাই মতামত দিল। তটিনীকে পাইকে সে নেচে নেচে বাড়ি মাথায় তুলছে। রাজ ও তুরফান ট্যুরে যাবে বলে দারাজে শার্ট প্যান্ট অর্ডার করতে বসে গেছে। রোবা নাহার ও ঈশানী, সাথে আশারিয়া ও ঈশানীর বোন অনলাইনে জামা কাপড় দেখা শুরু করেছেন। বাড়িতে যেন হঠাৎ করে ঈদ লেগে গেছে। শুধু আমাদের তটিনী নেচে বেড়াচ্ছে একা একা, কিন্তু চোখ ফাঁকি দিতে পারছে না রুদ্রের। সোফায় বসে পর্যবেক্ষণ করে চলেছে রুদ্র। মাঝে মধ্যে চোখ রাঙাচ্ছে। তার মধ্যে ডাক দিলেন ঈশানী। তটিনীকে অনলাইনে জামা কাপড় দেখাতে বসিয়ে দিলেন। চঞ্চল তটিনী নাক ফুলিয়ে বলল, তুমি দেখো মা, তুমি যা কিনে দিবে তাই পরব। শশী চশমা ঠেলে বলল, নিজের কোনো পছন্দ নেই? তটিনী সেটা কানে নিল না। সে আবারও দুটো বাচ্চার সাথে ছুটতে ব্যস্ত। শশী নিজের ভাই শিশিরকে ফিসফিস করে বলল, তটিনীর বয়স কত যেন ভাই? শিশির বলল, 16 তো হবেই। শশী ভুরু চুলকে বলল, এই বয়সে এত চঞ্চল, ওর কি কোনো প্রবলেম আছে? শিশির অবাক হয়ে বলল, কি প্রবলেম থাকবে? শশী কথা কাটাতে বলল, কিছু না, এমনি বললাম, অতিরিক্ত চঞ্চল তো। শিশির অভিজ্ঞদের মতো করে বলল, এমন করার বয়সী এখন। আজকের যুগে প্রায় সবাই নিজেকে ভেতরে ভেতরে গুটিয়ে নেয়, সেখানেও হাস্যোজ্জ্বল একটি মেয়ে। প্রত্যেকেরই উচিত ওর মতো হওয়া, নিজেকে গুটিয়ে না নিয়ে হাসি খুশি থাকা, না হলে দিন শেষে বেরঙিন শৈশব বলে স্ট্যাটাস ছাড়া কিছু দিতে পারবে না। শিশিরের কথার প্রত্যুত্তরে শশী চুপ হয়ে গেল। হয়তো তার ভাই সত্যি বলছে, কারণ তার ভাই অনেক বই পড়ে, আর যারা বই পড়ে তাদের অনেক জ্ঞান থাকে। তটিনীরা ট্যুরে যাচ্ছে, তাও বড় সড়ো ট্যুর। সিলেটের মাটিতে তটিনীর কখনো পা রাখা হয়নি, সেজন্য সে অনেক এক্সাইটেড। রাতের মধ্যে সব কিছু গুছিয়ে রাখা হয়েছিল। সকালের দিকে মাইক্রোতে সবাই চেপে বসে পড়ল। তটিনী চিল্লিয়ে বলল, হুররে, এবার যাচ্ছি ট্যুরে, সিলেট। রুদ্র সামনের সিটে থেকে কান চেপে ধরল। শশী ভুরু কুঁচকে তাকিয়ে রইল। সিলেট উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর। একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর। এটি সিলেট জেলার অন্তর্গত। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় মূলত সিলেট শহর হিসেবে পরিচিত। সিলেট 1909 সালের মার্চ মাসে একটি মেট্রোপলিটন শহরের মর্যাদা লাভ করে। সুরমা নদীর তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ শহরটি দেশের
আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিকভাবে সিলেট দক্ষিণ এশিয়ার অন্যতম ধনী জেলা। এ শহরের বিশাল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে, প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে, দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সিলেটের পাথর বালুর গুণগত মান দেশের মধ্যে শ্রেষ্ঠ। এখানকার প্রাকৃতিক গ্যাস সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। সিলেট শহরের কেন্দ্রস্থল সিলেট রেলওয়ে স্টেশন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, চা বাগান, শাহজালালের মাজার, সিটি পয়েন্ট, শাহজালাল ও শাহপরানের পবিত্র মাজার শরীফ এ শহরে অবস্থিত। প্রতি বছর বিপুল সংখ্যক ধর্মপ্রাণ লোক মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে। রাতে বিপুল সংখ্যক পর্যটক। এছাড়াও রয়েছে জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, সাদা পাথর। জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। পাথরের ওপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরে আগ্রহ করে রাখে। সিলেটের জাফলংয়ে বড় সড়ো ট্যুর দেওয়ার আনন্দে তটিনীর খুশি যেন ধরে না। রুদ্র বলেছে পারলে সিলেট আরও অন্যান্য জায়গাও নিয়ে যাবে। মেদিনীতে ঝিরিঝিরি বর্ষণ নেমেছে, বাতাসের দাপটে ধুলোবালি উড়াউড়ি করছে চারিদিকে। ঝিরি বর্ষণ শুরু হওয়ার মধ্যে বাহিরে ঘোরাঘুরি করা দর্শকরা রিসোর্টে ঢুকে গেছে। এই অন্ধকারে বৃষ্টিতে ভিজে যাওয়া প্রকৃতির কন্যা জাফলংকে যেন আরও সৌন্দর্যে ভরিয়ে দিচ্ছে। ধুলোকণা চোখে মুখে পড়তে পারে, সেজন্য রিসোর্টে অবস্থানকৃত ব্যক্তিরা জানালা আটকে দিয়েছে অনেক আগে। ধুলাবালি উড়ানো এই বর্ষণে জাফলংয়ের রিসোর্টের জাফলংয়ের রিসোর্টের প্রবেশদ্বারে থামল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। ছোটোখাটো মাইক্রো থেকে নেমে আসলো একে একে রুদ্র, তটিনী ও তাদের পরিবারের লোকজন। রাত তখন 8টা। মাইক্রো থেকে নেমে সবাই দৌড়ে রিসোর্টের দিকে এগোচ্ছে। এই ধুলোবালি উড়ানো আবহাওয়াতে তটিনী দুহাত দুদিকে মেলে দিয়ে চিৎকার করে বলছে, সব কিছু এত সুন্দর কেন রুদ্র ভাই? রুদ্র হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, পরে সব দেখিস, আপাতত নিজেকে বাঁচা। অগত্যা তটিনীর রাতে আর ঘোরাঘুরি করা হলো না। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাই আরামের ঘুম দিল কাঁথা মুড়িয়ে জাফলংয়ের রিসোর্টে। রৌদ্রোজ্জ্বল আকাশে পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, বাতাসে বইছে শীতল হাওয়া। সময় ভোর 7টা। রাতের মধ্যভাগে আকাশের কান্না থেমে আস্তে আস্তে আকাশে আবারও মেঘ জমতে শুরু করেছিল। অন্ধকার কাটিয়ে ধীরে ধীরে প্রভাতের আলো ফুটে উঠতেই সূর্যি মামা নিজের ক্ষমতা দেখালেন অল্প করে। ঘুম ঘুম চোখে তাকালো তটিনী, মুঠোফোন বের করে সময় দেখে নিল। 8টা এখনো বাজেনি। সে উঠে ফ্রেশ হয়ে নিল। পাহাড়, টিলা আর দিগন্ত বিস্তৃত চা বাগান যেন সিলেটকে ঢেকে রেখেছে সবুজ চাদরে, যেখানে পর্যটকরা মুগ্ধ হন, প্রেমে পড়েন শীতল প্রকৃতির এই লীলাভূমিতে। সিলেট হচ্ছে দুটি পাতা একটি কুড়ি সবুজ রঙের নয়নাভিরাম চরণভূমি। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাই 360 আউলিয়ার পুণ্যভূমি। এখানে জন্মেছেন মরমী কবি হাসান রাজা, রাজা রামন দত্ত, আরকুম শাহ, দূরবীন শাহ ও শাহ আব্দুল করিমের মতো মরমী সাধকরা। প্রকৃতিকন্যা জাফলং সারা দেশে এক নামে পরিচিত সিলেট জাফলং নামে। সেখানে এসেছে তারা। সকালে নাস্তা শেষ করে 9টার পর রিসোর্ট থেকে বের হলো সবাই। তটিনী জিন্স ও টি শার্ট পরেছে। রোবা, নাহার ও ঈশানী যেন যুবতী হয়ে গেছেন হঠাৎ করেই। দুজনে জিন্স ও ফতুয়া পরেছেন। নিজেদের বউদের দেখে হতভম্ব দুভাই।
সাথে যোগ দিয়েছে আশারি আহমেদ। আলপনা ও শশী জিন্স টি শার্ট পরেছে। সবার মধ্যেই পর্যটক পর্যটক ভাব। জাফলংয়ের পানিতে নেমেছে সবাই। এত শান্তি যেন আর কোথাও নেই। চারিদিকে সকালের শীতল বাতাস বইছে। এজন্যই বুঝি সবাই সিলেটকে শান্তির শহর বলে। ভারতের মানুষ আর বাংলাদেশের মানুষের মিলন মেলা যেনই জাফলং। কেউ কেউ পানিতে সাঁতার কাটছে, কেউ কেউ ছবি তুলছে, কেউ কেউ নৌকা চড়ে ব্রিজের কাছে গিয়ে ফিরে আসছে। আস্তে আস্তে সব দোকানপাট খুলছে দোকানিরা। তটিনী পানিতে লাফাচ্ছে, সাথে যোগ দিয়েছে দুটো পিচ্ছি কাজিন। রুদ্র কোমরে হাত রেখে বলল, এখানে লাফাতে থাক, দূরে যাস না, সাঁতার জানিস না কিন্তু তুই। তটিনী বাধ্যমের মতো মাথা নাড়ালো। রুদ্র মোবাইলের ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো। এদিকে রাজ ও তুরফান হাফ প্যান্ট পরে পানিতে নেমেছে। দুজনের খুশি যেন ধরছে না। তুরফান ও রাজ সাঁতার জানে, সেজন্য তারা গভীরে গিয়ে সাঁতরাচ্ছে। তটিনীর তা দেখে মন খারাপ হলো। রুদ্র তখন ছবি তুলতে ব্যস্ত। তটিনী তুরফানকে ডেকে বলল, এই ভাই, আমাকেও নে না, আমিও সাঁতরাবো। তুরফান তটিনীর 1 বছরের ছোট, কিন্তু লম্বার কারণে বোঝার উপায় নেই কে বড় কে ছোট। তুরফান বড় ভাইয়ের মতো করে বলল, একদম না বোন, তুই সাঁতার জানিস না, পরে ডুবে যাবি। তটিনী ঠোঁট উল্টে বলল, আরে ডুববো না, তোরা দুটোই ধরে রাখবি আর আমি সাঁতরাবো। রাজ ও তুরফান একে অপরের দিকে তাকালো। রাজ ইশারে মানা করতেই তুরফান বলল, না রে, তুই বরং বাবাকে বল যা। অগত্যা তটিনী বাবার দিকে তাকালো। তাহের ইফফাত পানির ওপর একটি পাথরে বসে আছেন। তটিনী সেদিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে ধরে সাঁতার কাটাও না বাবা, প্লিজ। তাহের ইফফাত উঠে দাঁড়ালেন, মেয়েকে নিজের দুহাতে তুলে রাজদের কাছাকাছি নিয়ে গেলেন। তটিনী বিশ্বজয় করার মতো আনন্দ পেল। রাজ ও তুরফানকে ভেংসি কেটে সে সাঁতার কাটতে লাগল। তাহের ইফফাত কিছু সময় পরই বললেন, হাতে ব্যথা করছে মা, চলো পাড়ে যাই। তটিনী বাবার কথা মেনে নিল। পাড়ে আসার পর রাজ মুখ ভেংসি ফিরিয়ে দিয়ে বলল, এবার কি করবি? তটিনী নাক ফুলিয়ে রুদ্রকে চেপে ধরল। রুদ্র অবাক হয়ে বলল, কি হলো তোর? তটিনী কাঁদো কাঁদো মুখ করে বলল, সাঁতার শিখব রুদ্র ভাই। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোর বাপকে বল। বাবা তো কিছুক্ষণ পরই হয়রান হয়ে গেছে। কিছুক্ষণ হলেও তো কেটেছিস, তাহলে আর মন খারাপ কিসের? আমি আরও সাঁতার কাটব। রুদ্র পানিতে নেমে বলল, আয়। তটিনী রাজ ও তুরফানের দিকে তাকে ভেংসি কাটল। রুদ্র সেটা দেখে হেসে বলল, সবসময় সব কিছু নিয়ে প্রতিযোগিতা না করলে চলে না তোর। তটিনী পাম মারতে বলল, আপনি কত ভালো রুদ্র ভাই, আপনার কত এনার্জি বলুন, আপনার কাছে তো কুস্তিগিরওয়ালারও ফেল। রুদ্র মিনমিন করে বলল, বেশি বেশি হয়ে গেল না? জাফলংয়ে 2 দিন থেকে তটিনীরা পথ বদলালো। গাড়িতে করে রওনা হলো সিলেটের অন্য আরেকটি পর্যটন স্থানে। শাহ পরান ও শাহজালাল ঘুরে তারা স্টেডিয়ামে গেল। চারিদিকে বিস্তৃত চা বাগান, সবুজে ঘেরা চারিদিক। একদল চা পাতা সংগ্রহ করতে ব্যস্ত। কেউ কেউ এসেছে পিকনিকে। এত এত মানুষের মধ্যে নিজেকে অনুভব করে তটিনীর মন নেচে উঠল। চা বাগান ঘুরিয়ে সিলেটের বিখ্যাত 5 ভাই রেস্টুরেন্টে দুপুরের খাবার খেলো তারা। তারপর রাতের বাসে করে রওনা দিল রাজধানীতে। সময় চলে গেল তীব্র বেগে। তটিনী 9ম থেকে 10মে উঠে গেল। রুদ্র তখন 2nd ইয়ারের পরীক্ষা শেষ করে বাসায় পড়ে আছে। হাতে তার অফুরন্ত সময়। তখন আমাদের তটিনীর বয়স 17তে গিয়ে ঠেকেছে। এই দীর্ঘ ছুটিতে রুদ্র আবারও বন্ধুদের নিয়ে ট্যুর দিবে বলে ভাবল। বরাবরের মতোই যেতে আগ্রহ প্রকাশ করলো তটিনী, কিন্তু রুদ্র রাজি হলো না। বলল, এসএসসি পাশ কর, তখন কাশ্মীরে ঘুরতে নিয়ে যাব। তটিনীর চোখের জল নাকের জল এক করেও রুদ্রকে গলাতে পারল না। রুদ্র বন্ধুদের নিয়ে ট্যুর দিল দার্জিলিংয়ে। কিছুটা অভিমান নিয়ে তটিনী পড়াতে মন দিল। মনে মনে প্রতিজ্ঞা করলো রুদ্রকে আর কখনো ট্যুরে নিতে বলবে না। তটিনীর সফট হার্টে ব্যাপক আঘাত লাগলো। জেদের বসে চঞ্চল তটিনী হঠাৎ সিরিয়াস হলো সব কিছুতে। স্কুল কামাই করা মেয়েটি নিয়মিত স্কুলে যাতায়াত করতে লাগলো। নিজের মেয়ের সেন্স দেখে মনে মনে খুশি হলেও চিন্তা হচ্ছিল ঈশানীর। মেয়ে হঠাৎ করে এভাবে চুপচাপ হলো কেন? রুদ্র ট্যুর থেকে আসার 1 মাস পর সহ্য করতে না পেরে তটিনীর অভিমান ভাঙানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো।
মাথায় হাত রাখতেই তটিনী হুড়হুড় করে কেঁদে অভিযোগ করল, আপনি আমাকে কেন ট্যুরে নেননি রুদ্র ভাই? রুদ্র কান ধরে বলল, আমি জীবনে যেখানে যাই না কেন তোকে সাথে নিয়ে যাব মা, তবু তুই এরকম সিরিয়াস অভিমান করিস না। কখনো বিয়ে করে বউকে নিয়ে হানিমুনে গেলেও তোর জন্য আলাদা টিকিট নেব যাতে তুই যেতে পারিস। বিনিময়ে তটিনী মুখ ভেঙচি কেটে বলল, আপনাকে কোন মেয়ে বিয়ে করবে রুদ্র ভাই? রুদ্র হেসে বলল, সময় হলে দেখতে পাবি কে করে। তটিনী আবারও আগের মতো হলো, কিন্তু রুদ্রের সাথে মেশাটা কমিয়ে দিল। হয়তো বয়স বাড়ছে বলে ম্যাচুরিটি এসেছে একটু, কিন্তু রুদ্র আগের তটিনীকে মিস করতে লাগলো। পিচ্ছি মেয়েটা বড় হলো কেন? তটিনী আজকাল রুদ্রের আশেপাশে আসে না, কিছু বললেও মাথা নিচু করে বলে। রুদ্র হাত ধরে জিজ্ঞেস করেছিল, পাল্টে যাচ্ছিস কেন তুই? তটিনী লজ্জা পেয়ে বলেছিল, বড় হচ্ছি রুদ্র ভাই। তটিনীর বড় হওয়াটা রুদ্র মানতে পারল না, আগের তটিনীকে মিস করতে লাগলো প্রতিনিয়ত। তটিনী এসএসসি পাশ করলো, রুদ্র অনার্স লাস্ট ইয়ারে। তখন তটিনীর বয়স হলো 18, অ্যাডমিশন নিয়ে কলেজেও চান্স হয়ে গেল তার। বেচারা রুদ্র ভাই শুধু অসহায় চোখে সে তটিনীর বড় হওয়া দেখতে লাগলো। আগের তটিনী আর এই তটিনীর মধ্যে বিস্তর ফারাক। এই তটিনী লজ্জা পায়, আগের তটিনী ছিল মুখ পাতলা। রুদ্র নিজের এই অনুভূতির কোনো নাম দিতে পারে না, সে অনেক কিছু বোঝেও চুপচাপ করে যায়। মা বাবা চাচা চাচির একমাত্র আদরের মেয়ে তটিনী, সে যদি ভাগ বসায় তো পুরো গোষ্ঠী তাকে কি করবে কে জানে। রুদ্র নিজের অনুভূতি চেপে যেতে লাগলো, চুপ হয়ে দেখতে লাগলো তটিনীর বড় হওয়া। রুদ্র যখন গ্রাজুয়েট হলো তখন তটিনী ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। বিদেশে উচ্চশিক্ষার জন্য সব ব্যবস্থা করা হলো। রুদ্র নিজের অনুভূতি চেপে রেখে 6 মাসের মধ্যে বিদেশে পাড়ি জমালো। তটিনী কলেজ লাইফের ইতি টানলো। যে মেয়েটির পড়াশোনা ভালো লাগতো না, সে মেডিকেলে চান্স পেতে পুরো দমে পড়তে লাগলো এবং ফলাফলও পেল ভালো। সিলেট ওসমানীতে চান্স পেয়ে তটিনীর রাজধানী ত্যাগ করলো। রুদ্র যাও একটু আধটু খোঁজ নিতে পারত, এখন তাও পারে না। একজন যুবতী মেয়েকে তো প্রতিদিন ফোন দেওয়া যায় না, সপ্তাহে একবার 5 মিনিটের মতো কথোপকথন, এই তো তাও কাজিন ভাই হিসেবে। রুদ্র পুরোটা সময় গম্ভীর থাকে। তুই থেকে তুমিতে এসেছে তার সম্বোধন। তাদের সম্পর্কের এই দেয়ালটা ঠিক কিভাবে উঠল সেটা রুদ্র ভেবেও বের করতে পারে না। কারণ শুধু একটাই হতে পারে, তটিনীর বড় হওয়া। কিন্তু একটা মানুষ কি এত দ্রুত বড় হয়ে যেতে পারে? এত দ্রুত কিভাবে পাল্টে যেতে পারে? এভাবেই চলতে লাগলো। তটিনীর পড়াশোনা চলতে লাগলো পুরো দমে। ডাক্তারি পড়া, ছুটিতে হোস্টেলে বান্ধবীদের সাথে একটু আধটু ঘোরাঘুরি, ঈদে বাবা মাকে দেখতে যাওয়া, এই তো। এই যে এই সেন্সটা, এই পরিবর্তনটা হয়েছে কোনো কারণে। আমাদের জীবনে একটা ধাক্কা খেতে হয়, যার জন্য আমাদের পরিবর্তন হতে হয়। জীবনে ধাক্কা না খেলে আমরা ঠিক বড় হই না। আমাদের আত্মসম্মান বা ম্যাচুরিটি বাড়াতে একটা ধাক্কাই যথেষ্ট। চঞ্চল তটিনী সবার আড়ালে কোনো একটা ধাক্কা পেয়েছে। এই ধাক্কাটাই তাকে আত্মসম্মান বুঝদার একটি মেয়ে বানিয়ে দিয়েছে। রাত 12টা, হোস্টেলের বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে আছে তটিনী। মন খারাপের মেঘেরা তাকে চেপে ধরেছে। চোখে টলমল করছে নোনা জল, বুকে চেপে আছে এক সমুদ্র কষ্ট, যা কাউকে বলা হয়নি। তটিনী জানে না সে কখনো বলতে পারবে কিনা। শুধু সে জানে সে মারাত্মক ভুল করে ফেলেছে। এমন ভুলের কারণে তাকে অভিনয় করে যেতে হচ্ছে। সে জানে না সে আবারও আগের মতো হতে পারবে কিনা। সে জানে না আগের মতো রুদ্রকে রুদ্র ভাই বলে জড়িয়ে ধরতে পারবে কিনা। হাজারটা বায়না ধরতে না পারার আফসোসে তার বুকে পাহাড় জমা হলো। সেই পাহাড় সাগরে পরিণত হয়ে তটিনীর চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। অন্ধকার মন খারাপে আকাশের দিকে তাকিয়ে তটিনী অভিযোগ করে ফেলল সম্পূর্ণ বেখেয়ালে, প্রিয় রুদ্র ভাই, আপনি কি দুঃখ চিনেন? মন খারাপ বুঝেন? চিনলে কেন বোঝেন না? প্রেয়সী হৃদয়ের বেকুলতা, আপনার জন্য বেকুল থাকে যার মন। কেউ একজন আপনাকে নীরবে মন দিয়ে বসে আছে, বুঝতে পারেন না কেন? আপনার কি কিছুই যায় আসে না? একটু বুঝুন না। মেয়ে মানুষের মন বুঝতে না পারলে কেমন পুরুষ আপনি? তটিনীর চঞ্চল মন গুমড়ে মরছে আপনার একটি ইশারা পাওয়ার আশায়। আপনি সব বুঝলেন, সব জানলেন না শুধু তটিনীর মনের কথা। আপনার অগোচরে যে কষ্ট আমি বয়ে চলেছি, সেই কষ্টটা যেন আপনি কখনো অনুভব না করেন। আপনাকে যেন আপনার ভাগ্য ভালো রাখে।
তটিনীর ভাগ্য কয়লা থাক, যা পুড়িয়ে ছারখাড় করে দিবে তটিনীর লুকোনো চঞ্চল হৃদয়কে। বিদেশের মাটিতে বরফ ঢাকা বিস্তর প্রান্তরে হুডি পরে দাঁড়িয়ে আছে এক যুবক। বরফ দিয়ে বানিয়ে চলেছে এক চঞ্চল হরিণীর কিশোরী রূপ। বরফ গলতে গলতে সেটা নাই হয়ে যেতেই যুবকটির চোখ থেকে টুপ করে পড়ল এক ফোঁটা নোনা জল। বরফ ধীরে ধীরে যুবকটিকে গ্রাস করে নিতে শুরু করতেই ভেসে এলো কারো চিৎকার, হে রুদ্র, কি করছো তুমি ওখানে? কুইকলি চলে আসো, তুমি চাপা পড়ে যাবে। রুদ্রের যেন ধ্যান ফিরল, তড়িৎ গতিতে চলে গেল হোস্টেলের ভিতরে। হাত পা জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। হুডি খুলে রুদ্র ব্ল্যাঙ্কেটের তলে ঢুকল। হট এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে জুবুথুবু হয়ে বসে রইল কিছু সময়। বুকে ব্যথা ধীরে ধীরে কমে আসতে লাগলো। চিৎকার করা যুবকটি গরম কফির মগ এগিয়ে দিয়ে বলল, কি করছিলে তুমি তখন? কতটা ক্ষতিকর ওটা জানো? রুদ্র কিঞ্চিত হেসে কফিতে চুমুক দিয়ে বলল, তাকে ভাবতে লাগলে আমি দুনিয়া ভুলে যাই হ্যারি। হ্যারি কাঁধ চাপড়ে বলল, লাভ সাবজেক্ট, ওয়াও। রুদ্র চোখ বন্ধ করে কফিতে চুমুক দিতে লাগলো। বুকে তখনও চিনচিন করছে তার ব্যথা, কাউকে মনে পড়ছে তীব্রভাবে। ঘুমের মধ্যে কেউ চুলের মুঠি চেপে ধরতেই হকচকে ঘুম ছুটে গেল তটিনীর। ঘুম ঘুম চোখে তাকানোর আগে প্রচণ্ড জোরে টান দিয়ে কেউ উঠে বসালো তাকে। চোখ কষলে ভালোভাবে তাকে বুঝতে পারল কাজটি কার। কিছু না বলে আবারও বিছানায় শরীর এড়িয়ে দিল সে। সেটা সহ্য হলো না ব্যক্তিটির। আবারও চুলের মুঠি চেপে ধরে উঠে বসালো। তটিনী এবার মারাত্মক রেগে গিয়ে বলল, কি সমস্যা? তিনি চোখে মুখে বিস্ময় নিয়ে বললেন, কয়টা বাজে খেয়াল আছে? কলেজের প্রথম দিনে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তার এহেন প্রত্যুত্তরে তটিনী চমকে গেল। মাথা এলোমেলো হয়ে গেল তার। আজ তার কলেজের প্রথম দিন, অথচ আজই সে পড়ে পড়ে ঘুমাচ্ছে। চোখে মুখে অসত্য ফুটিয়ে বলল, কয়টা বাজে? খুব বেশি দেরি হয়ে গেছে। মহামান্য সে ব্যক্তিটি রাগে গজগজ করতে করতে বললেন, তেমন দেরি হয়নি, আমি বাইকে করে নিয়ে যাব, পৌঁছে যাবি জলদি। তটিনী তাহার দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকে বলল, আজ যদি আপনি না তুলে দিতেন তো আমি প্রথম ক্লাসটা মিস করে যেতাম। ধন্যবাদ আপনাকে রুদ্র ভাই। রুদ্র হেসে ফেলল। চলে যেতে নিয়েও তটিনীর মুখের দিকে তাকে থেমে গেল। বলল, তোর চোখ মুখ এমন শুকনো কেন বলতো? তটিনী শুকনো ঢেক গিলে বলল, একটা মারাত্মক স্বপ্ন দেখছি রুদ্র ভাই। রুদ্র আগ্রহ প্রকাশ করে বলল, কি রকম স্বপ্ন? তটিনী ঠোঁট উল্টে বলল, আমি দেখেছি যে আমি পাল্টে গেছি কোনো কারণে। আপনার সাথে কথা টথা বলছি না, আপনি বিদেশে চলে গেছেন পড়াশোনা করতে। কিসব অনুভূতি, কিসব কি দেখলাম রুদ্র ভাই, আর মনেও পড়ছে না। রুদ্র অবাক হয়ে তাকে বলল, কি দেখে ঘুমিয়েছিলি বলতো? একটা স্যাড এন্ডিং মুভি দেখেছিলাম। রুদ্র গম্ভীর সুরে বলল, এজন্যই। তা আর কি কি দেখলি? দেখলাম আমরা ওই যে জাফলং ঘুরতে গেছিলাম না, সেখান থেকে এসেই সব কেমন পাল্টে গেছে। আপনি আগের মতো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাননি, সেজন্য আমি অভিমান করে বদলে গেছি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো আমি নাকি মেডিকেলে চান্স পাইছি। রুদ্র এ পর্যায়ে হেসে ফেলল, বলল, মেডিকেল? তটিনী ঠোঁট ফুলিয়ে বলল, আপনি হাসবেন না তো। আমি জানি আমি মেডিকেলে চান্স পাওয়ার মতো স্টুডেন্ট নই, কিন্তু স্বপ্নে দেখেছি। জাফলং থেকে এসে প্রায় 1.5 বছর হয়ে গেছে, তুই এখনো সেখানেই পড়ে আছিস? রুদ্রের প্রশ্নে তটিনী মাথা নিচু করে বলল, কি জানি, জায়গাটা মনে রাখার জন্য, সেজন্য হয়তো। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জলদি রেডি হ, কলেজে যেতে হবে তোর। নাকি আরও পড়ে পড়ে সময় নষ্ট করতে চাস? তটিনী বিদ্যুৎ গতিতে ওয়াশরুম চলে গেল। হাত মুখ ধুয়ে রুমে এসে জামা কাপড় চেঞ্জ করলো। রুদ্র কখন বাহিরে বাইকের চাবি হাতে দাঁড়িয়ে আছে। তটিনী ব্যাগ কাঁধে নিয়ে দৌড় দিল। নাস্তার টেবিল থেকে রোবা নাহার ও ঈশানী চেঁচিয়ে ডাকলেন, কিন্তু সে কানে তুলল না। খেতে বসলে আরও দেরি হয়ে যাবে। তখন রুদ্রভাই তাকে কোলে তুলে আছাড় দিতে দুবারও ভাববে না, কিন্তু হলো উল্টো। রুদ্র বাইকের চাবি আঙুল দিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, মা চেঁচাচ্ছে কেন? যা খেয়ে আয়, টেনশন করিস না, সময় মতো পৌঁছে যাবি। তটিনী বাধ্যমের মতো পুনরায় গৃহে প্রবেশ করল। নাস্তা করে বের হয়ে রুদ্রের বাইকে চেপে বসল। রুদ্র তার কথা রাখলো। হাওয়ার বেগে বাইক চালিয়ে তটিনীকে কলেজে পৌঁছে দিল। কলেজ গেট দিয়ে যখন রুদ্রের বাইক ঢুকলো তখন হাঁ করে কিছু মেরে তাকিয়ে রইল। তটিনী তাদের দিকে তাকে ভেংসি কাটতে ভুলল না। রুদ্র লুকিং গ্লাসে যেটা দেখে হাসল।
বাইক সাইড করে রুদ্র তটিনীকে নিয়ে নেমে দাঁড়ালো। এটা রুদ্রের প্রাক্তন কলেজ। সেই কলেজ থেকে এইচএসসি পাশ করেছে, সেজন্য সব কিছু জানাশোনা তার আছে। তটিনীকে নিয়ে সোজা প্রিন্সিপালের রুমে গেল সে। নিজের পরিচয় দিতে প্রিন্সিপাল চিনতে পারলেন। রুদ্র তটিনীকে দেখে বলল, স্যার ও আমার কাজিন, এই কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। প্রিন্সিপাল হেসে বললেন, বেশ তো স্যার, ও একটু চঞ্চল, সেজন্য পরিচিত এটাতেই ভর্তি করিয়ে দিয়েছি। আপনারা একটু খেয়াল রাখবেন। যদিও অপরিচিতদের সামনে ভদ্র হয়ে থাকে, কিন্তু বলা তো যায় না, বুঝতেই তো পারছেন। প্রিন্সিপাল তার পান খাওয়া লাল দাঁত বের করে হেসে সম্মতি দিলেন। তটিনী তখন রাগে ফেটে পড়বে ভাব। বের হতে রুদ্রের হাত খামছে ধরে বলল, আপনি ওগুলো কি বললেন? আমি কি অভদ্র? রুদ্র নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এমন বাঘিনীর মতো খেপেছিস কেন? আমি কি মিথ্যা বলেছি নাকি? যা সত্যি তাই বলেছি, যাতে তোকে নিয়ে কোনো সমস্যা না হয়। আমি তো আর সবসময় এসে পাহারা দিতে পারবো না তোকে, কার না কার সাথে ঝগড়া লেগে যাবি। তটিনী কিরমিরিয়ে বলল, তাই বলে আপনি এসব বলবেন? আমি কি ছোট হচ্ছি নাকি? আগের মতো অবুঝ তো নই, নিজের সমস্যা নিজেই দেখতে পারবো। আপনাকে টানবো কেন? হু আর ইউ? রুদ্র গম্ভীর স্বরে বলল, তুই যদি আর একটা কথা বলিস, তোকে এখন তুলে আছাড় দেবো একটা। তটিনী দমে গেল। রুদ্র মাথায় হালকা টোকা দিয়ে বলল, শান্তশিষ্ট হয়ে থাকবি, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি, ঠিক আছে? তটিনী কোনো কথা বলল না। রুদ্র তটিনীকে ওর ক্লাসের সামনে নিয়ে গিয়ে গেল। বলল, এটাই তোর ক্লাসরুম, যা গিয়ে বসে পড়, সব পড়া নোট করবি, রাতে আমি শখ দেখব, মনে থাকে যেন। রুদ্র চলে গেল। তটিনী পা তুলে বসল, গালে হাত দিয়ে ভাবতে লাগলো কি করা যায়। আপাতত সে রুমে একা, তার মানে আজ এসে সবার আগে এসেছে। ঠিক কিছু সময় পর রুমটার স্টুডেন্টে ভর্তি হয়ে গেল। তটিনীর পাশে বসেছে দুটো মেয়ে। তটিনী তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলো, কি নাম তোমার? মেয়েটি চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলল, আমি রূপান্তর, তুমি? তটিনী নিজের নাম না বলে ভুরুকুচকে বলল, রূপান্তর? ওটা আবার কেমন নাম? আচ্ছা, তোমার নামের অর্থ কি? রূপান্তর মেয়েটি মন খারাপ করে বলল, কেমন নাম তা তো জানি না, বাবা রেখেছেন, নামের অর্থ সৌন্দর্য বা এমন কিছু হবে হয়তো, আমি সঠিক জানি না, তুমি জানো? তটিনী ভাব নিয়ে বলল, আমি কি সবার নামের অর্থ জেনে বসে থাকি নাকি? সরি টু সে, আমি জানি না। রূপান্তর দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তটিনী ভাব নিয়ে বলল, নদী দেখেছ? নদীর অপর নাম কি? আমার নামও সেটাই। রূপান্তর মেয়েটি হেসে বলল, ও আচ্ছা, তুমি পানি? তটিনী চোখ মুখ কুঁচকে বলল, পানি কেন হতে যাব? নদীর অপর নাম পানি নাকি? রূপান্তর বোঝানোর ভঙ্গিতে বলল, নদীতে তো পানি থাকে, আর জীবনের অপর নাম পানি, সেজন্য তোমার নাম পানি হবে, তাই না? তটিনী চোখ মুখ উল্টিয়ে বমি করার ভঙ্গি করলো, বলল, তুমি কে ভাই? হু আর ইউ? আমার পাশে বসে এসছো কেন? এমন গাধা মাইন জীবনে আমি দেখি নাই। অথচ রুদ্র ভাই আমাকে বলে আমি নাকি দুনিয়ার সবচেয়ে পচা গাধা। রূপান্তর উৎসাহ প্রকাশ করে বলল, রুদ্র ভাইকে? তটিনী বাঁকা এসে বলল, কেন, প্রেম করবা নাকি? করতে পারো, আমার রুদ্র ভাইয়ের গফ টপ কিছু নাই, হেতি পিওর সিঙ্গেল পোলা, একেবারে খাঁটি। রূপান্তরের মন নেচে উঠল, বলল, কেন নয়, প্লিজ তার সাথে আসার পরিচয় করিয়ে দিবা? রুদ্রের বোন? তটিনী রেগে বলল, দিতে চাইছিলাম, কিন্তু তোমার শেষের কথার সম্বোধনের জন্য দেব না। রূপান্তর হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগে ক্লাসে স্যার প্রবেশ করলেন। পরিচয় পর্ব যখন বলতে বলা হলো, তখনই রূপান্তর তটিনীর নাম জানতে পারল। অবশেষে সে বুঝল নদীর অপর নাম হলো তটিনী। কলেজে আজ পরিচয় পর্বটাই হলো। বইপত্র কেনার পর 2 দিন বাদে ক্লাস শুরু হবে এবং সেদিন থেকে সবাইকে যথাক্রমে কলেজে ইউনিফর্ম পরে আসতে হবে। আগামীকাল হবে নবীনবরণ অনুষ্ঠান, সেটা নিয়ে অনেক এক্সাইটেড সবাই। রূপান্তর ও তটিনী হেঁটে যাচ্ছিল মাঠে দিয়ে। রূপান্তর প্রশ্ন করলো, বলো তো আমার নামের অর্থ কি? তখন তো তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, এবার বলো তো। নদীর পানি। তটিনী চোখ মুখ কুঁচকে বলল, একদম আমাকে নদীর পানি বলবে না। রূপান্তর নিজের চোখের চশমা ঠিক করে বলল, ঠিক আছে, বলবো না, এবার আমার নামের অর্থ বলো। তটিনী রূপান্তরের চোখ ভুলিয়ে বলল, যার রূপ বেয়ে বেয়ে পড়ে তাকে রূপান্তর বলে। রূপান্তরের চশমা চোখ থেকে নাকের ডগায় চলে আসলো। বেচারি খালি খালি মুখে বিষম খেয়ে বলল, এটা কেমন লজিক?
তটিনী ভাব নিয়ে বলল, আমার লজিক? আমি তো যাও বলতে পেরেছি, তুমি তো তাও পারোনি। হ্যাঁ, স্টুপিড গার্ল। কথাটা রূপান্তরের ইমেজে লাগলো। বলল, আচ্ছা তুমি আমার সম্পূর্ণ নামের অর্থ বলো তো। কোন নামটা? আমার নাম রোকেয়া বিনতে রূপান্তর। তটিনী ভাবুক সুরে বলল, ও আল্লাহ, তুমি বেগম রোকেয়া? তোমাকে তো দেশের জনগণ খুঁজছে, প্রতিনিয়ত তোমাকে নিয়ে ট্রোল হয় জানো। বাংলার ইয়ং জেনারেশন তোমার উপর ক্ষেপে আছে, প্রতিদিন তোমাকে নিয়ে হাজার হাজার পোস্ট হয় ফেসবুক ইনস্টাগ্রামে। রূপান্তর কান চেপে ধরে বলল, কিন্তু আমি সে নই, আমি রোকেয়া বিনতে রূপান্তর, নট বেগম রোকেয়া, ওকে? তটিনী ঠোঁট উল্টে হুঁ বলতে রূপান্তর পুনরায় বলল, বলো আমার সম্পূর্ণ নামের অর্থ। তটিনী কিছু সেকেন্ড মনে মনে কিছু আড়ালো, তারপর বলতে শুরু করলো, মোসাম্মদ রোকেয়া বিনতে আক্তার চৌধুরী খানম বেগম মজুমদার খান সরকার, বিএনপি, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জঙ্গি, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর শিকদার, অর্ফে রূপান্তর। রূপান্তরের মাথায় ঘুরে মাঠের মধ্যে পড়ে গেল। তটিনী হঠাৎ তড়িৎ বেগে বসে পড়ল মাঠে। রূপান্তর যখন নিবু নিবু চোখে চেয়ে আছে, তটিনী কাদো কাদো মুখ করে বলল, ফাঁসি দিচ্ছ ভাই? রুদ্র ভাই জানলে আমার খবর করে দেবে। তুমি প্লিজ এখানে অজ্ঞান হয়েও না রূপান্তর। তোমার বাসাতে সারাদিন অজ্ঞান হয়ে পড়ে থাকিও, আমি কিছু বলবো না, কিন্তু এখানে না প্লিজ। রূপান্তর আস্তে করে বলল, পানি খাওয়াবে প্লিজ। তটিনী নিজের ব্যাগ থেকে বোতল বের করলো। ততক্ষণে কয়েকজন এসে ভিড় করে দাঁড়িয়ে পড়েছে। পানি খেয়ে রূপান্তর ধীরে সুস্থে উঠে বসলো। তারপর সবার দিকে তাকে বলল, কিসে এখানে তোমাদের সার্কাস চলছে নাকি? সবাই চলে যেতে লাগলো। রূপান্তর তটিনীর কাঁধে হাত রেখে বলল, আব্বে তটিনী, ওঠা আমাকে। তটিনী ভুরু কুচকে তাকে বলল, তোমার কথার সুর চেঞ্জ হলো কেন? তুই বলছো কেন? আপনি বলবা, বাপ মা সম্মান করতে শেখায়নি তোমাকে? রূপান্তর হেসে বলল, আর একটা কথা বলবি তো লাথি মেরে তোকে উগানটা পাঠাবো। তটিনী, কিসের আপনি? হ্যাঁ, আমরা আজ থেকে বন্ধু, ওকে? তটিনী অবাক হয়ে বলল, মাথা ঘুরে পড়ে তুমি স্মৃতি হারালে নাকি গো? তোমার নাম তোমার মনে আছে তো? বলো তো তোমার নাম কি বাচ্চা? রূপান্তর শরীর দুলিয়ে হাসলো, বলল, আমি হলাম বাংলার বিখ্যাত বেগম রোকেয়া, যাকে নিয়ে প্রতিনিয়ত সব জায়গায় কথাবার্তা হয়। আমি একজন সেলিব্রিটি উইমেন্স। তাছাড়া আমি আওয়ামী লীগ, বিএনপি, স্বেচ্ছাসেবক লীগ, সাথে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আমি রূপান্তর, যার রূপ বেয়ে বেয়ে পড়ে। তটিনীর এবার নিজেরই মাথা ঘোরাতে লাগলো। রূপান্তরের মুখ চেপে ধরে বলল, ক্ষমা করে দে মা, আর না। রূপান্তর কিটমিটিয়ে হেসে বলল, এবার তো টেনে তুল। তটিনী উঠে দাঁড়ালো, বলল, তোমার দাঁত খুব সুন্দর, কি দিয়ে ব্রাশ করো? মানে কি টুথপেস্ট? রূপান্তর প্রথমে একটা লাফ দিল, তারপর বলল, যেটা দিয়ে ব্রাশ করলে কাছে আসা যায় সেটা। তটিনী কোমরে হাত রেখে বলল, তুমি এমন করছো কেন? রূপান্তর হেসে বলল, জানি না, তোমাকে আমার ভালো লেগেছে, তুমি কি আমার বন্ধু হবে? কিন্তু আমি তো পাগল। রূপান্তর শরীর দুলিয়ে হাসলো, বলল, পাগল কখনোই নিজেকে পাগল বলে না। তুমি পাগল হও বা ভালো, তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু তোমাকে বন্ধু বানাতে চাই, জন্মান্তরের বন্ধু। তুমি আমার বন্ধুর আশেদ পড়েছ? তটিনী মাথা নাড়িয়ে না করলো। তুই আমার বন্ধু হবি, একেবারে সারা জীবনের বন্ধু। মরে গেল যে বন্ধু থেকে যায় সেই বন্ধু। জানিস, আমার কোনো প্রাণের বন্ধু নাই। জীবনে একজন বন্ধু থাকা দরকার, যাকে প্রাণ খুলে সব বলা যায়। বলো তো এটা কোন বইয়ের উক্তি? তটিনী ফ্যালফ্যাল করে বলল, জানি না। রূপান্তর নিজের ব্যাগ থেকে একটি বই বের করলো। সেটা তটিনীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই বইটা আমি তোকে দিলাম, তো এটা পড়বি। তারপর তোর যদি ইচ্ছে হয় আমার বন্ধু হতে, তো তুই একটা তোর কাছে রেখে দিবি। যদি না হতে ইচ্ছে হয় তো দিয়ে দিস। তটিনী অবাক চোখে তাকালো, বলল, কি আছে এই বইয়ে? রূপান্তর চোখে হেসে তাকালো, বলল, পড়লে বুঝতে পারবি, জাফর ইকবাল স্যারের বই। তটিনী আগ্রহ নিয়ে বলল, হুমায়ুন আহমেদের ভাই যে? রূপান্তর মাথা নাড়ালো, হ্যাঁ তিনি। তটিনী বইটা ব্যাগে রেখে বলল, ঠিক আছে, পড়ব। রূপান্তর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আগামীকাল নবীন বরণ, কি পড়ে আসবি? তটিনী ঠোঁট উল্টে বলল, কি আবার? যা পড়ে আসি তাই পড়ব। রূপান্তর তটিনীর হাত ধরলো, বলল, তোকে আমার বন্ধু বানাতে ইচ্ছে করছে। আমার মনে হচ্ছে তোকে বন্ধু বানালে আমি ঠকবো না। জীবনে একজন সত্যিকারের বন্ধু সত্যি দরকার রে তটিনী। আমি তোর উত্তরে অপেক্ষা করব। আগামীকাল দেখা হবে, আসছি। রূপান্তর গেট দিয়ে বের হয়ে গেল। তটিনী অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে।
তার বন্ধু বলতে ললিতা, যার সাথে সে স্কুলে যেত। কিন্তু ললিতা কখনো তাকে এত ইম্পর্টেন্স দেয়নি, কখনো হাত ধরে এভাবে বলেনি তুই আমার প্রাণের বন্ধু হবি তটিনী। কখনো বলেনি ললিতা, বরং তটিনীর মাঝে মধ্যে অন্য সব ক্লাসমেটের সাথে মিলে কথা শোনাতো। এক এক সময় এক একজনের দলে থাকতো। জীবনের এ পর্যায়ে এসে তটিনীর মনে হলো সে হয়তো এবার সত্যিকারের বন্ধুর স্বাদ পেতে চলেছে, যে হবে তার জীবন মরণের বন্ধু।